ইসরা ঘুমাচ্ছে। ইসরার মাথা কাছে বসে ইসরার দিকে ঝুঁকে আছে সিয়ান। বহুদিন পর মন ভরে দেখছে তার ভালোবাসা মানুষটাকে। ইসরা এক হাত নিজের হাতে মুঠোয় নিয়ে কিছুক্ষণ ধরে থাকে সে। এঙ্গেজমেন্টের আংটিটার দিকে তাকিয়ে হাতে চুমু খায় সিয়ান। তারপর ইসরার কপালে পড়ে থাকা চুলগুলো আলতো করে হাত দিয়ে সরিয়ে কপালে ঠোঁট ছোঁয়ায় সিয়ান। ইসরা একটু নড়েচড়ে আবারও ঘুমিয়ে যায়। এই রুমে আর কেউ নেই, সবাই ওদেরকে একটু একা ছেড়ে দিয়েছে। শেরিনা বেগম রাতে রান্নাবান্না করছেন। সানভি চেয়েছিল হাতে হাতে হেল্প করতে, কিন্তু উনি তা দেননি। সানভি আর ইশিতা দুজনে ড্রয়িং রুমে বসে একসঙ্গে আড্ডা দিচ্ছে। আর ইথান কিছুক্ষণ আগে হসপিটালের উদ্দেশ্যে বেরিয়ে গিয়েছিল। অবসর শেষে রাতে ফিরবে সে। শেরিনা বেগম ওদের জন্য চিপস ভেজে নিয়ে আসলেন। এগুলো ওদের সামনে রাখতে রাখতেই বললেন, হ্যাঁ রে সানভি, হসপিটালে জয়েন করছিস কবে রে? সানভি তখন বলে ওঠে, ভাইয়ার বিয়ের কিছুদিন আগে। ইহসানে আম্মু তখন বলে ওঠে, ও তাই, তো আমাদের মিষ্টি কোথায়? মিষ্টি খাওয়াবি না? ইশিতা তখন বলে ওঠে, হ্যাঁ আপু, এবার কিন্তু মিষ্টি খাওয়াতে হবে। সানভি তখন বলে ওঠে, ওকে খাওয়াবো। শেরিনা বেগম বলে উঠলেন, সিয়ানের তো বিয়ে হয়ে গেল, তোরও যেহেতু পড়াশোনার শেষ, হসপিটালেও জয়েন করেছিস, এবার তো তোরও বিয়ে দিতে হবে। সানভি থমথমে গলায় তখন বলে ওঠে, আন্টি, আমি এখনই বিয়ে নিয়ে ভাবছি না। ইসানে আম্মু তখন বলে ওঠে, কেন রে? আমাদের এত সুন্দর একটা মেয়ে, আর তার সাথে এখন একজন ডক্টর, যে কোনো ছেলেই তো তোকে বিয়ে করার জন্য রাজি হবে। হ্যাঁ রে, তোর পছন্দ কেউ আছে? থাকলে আমাদের বল, শানকে বলবো ছেলে পরিবারের সাথে কথা বলতে। শানভি তখন মনে মনে ভাবছে, তাও একটাবার নিজের ছেলের কথা বললে না আন্টি, আমি কি তোমার ছেলে বউ হওয়ার যোগ্য নই? শানভীর ভাবনার মধ্যেই ইহিতা হালকা করে ওকে ধাক্কা দিয়ে বলল, কি হলো আপু, কথা বলছো না কেন? বলো, তোমার কেউ পছন্দের আছে? শানভী দুদিকে তখন মাথা নাড়ায়, সঙ্গে ওর ভীষণ মন খারাপ হয়ে যায়। রেনা বেগম শানভীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে ওঠেন, আরে বোকা মেয়ে, এত মন খারাপ করা কি আছে? এখনো কি তোর কেউ বিয়ে দিয়ে দিচ্ছে নাকি? মন খারাপ করিস না। বলেই উনি চলে গেলেন রান্নাঘরের দিকে। উনি রান্না করছে আর ইসানের কথা ভাবছেন। কি করে এবার ছেলেকে সামলাবেন উনি? এবার তো ওনার নিজেরই খারাপ লাগছে। এতদিন ধরে ইসরার সম্পর্কে না জেনে শুনে কত স্বপ্নই না দেখে ফেলেছেন উনি ইসানকে নিয়ে। নিজের ছেলে বউ করবেন ভেবেছেন, কিন্তু এখন তো তার সম্ভব নয়। ছেলের কথা ভাবতে ভাবতেই চোখের পানিটুকু মুছে নিলেন তিনি। কাঁধে কারো হাতের স্পর্শ পেতে পেছনে ফিরে তাকালেন। ইশিতা দাঁড়িয়ে আছে। ওনাকে নিজের দিকে ঘুরিয়ে ইশিতা বলে উঠল, তুমি কাঁদছিলে আম্মু? উনি হাসার চেষ্টা করে তখন বললেন, না। ইশিতা তখন বলে ওঠে, মিথ্যে বলছো কেন আমাকে? আমি জানি তুমি ভাইয়ার ব্যাপারটা নিয়ে অনেক কষ্ট পাচ্ছ। আমাদের কত স্বপ্ন ছিল মিষ্টি আমাদের ভাইয়ার বউ হবে, কিন্তু মিষ্টি যে ইসরা আপু হবে সেটা তো কখনোই জানতাম না আমরা। ভাইয়া কি হবে আম্মু? ভাইয়া কি করে ওকে ভুলবে? ইসানের আম্মু তখন বলে ওঠে, সেটা নিয়েই তো আমার ভয়ের রে মা। ওকে নিয়ে কত আশা দেখেছিলাম, কত স্বপ্ন দেখেছিলাম, ভেবেছিলাম আমাদের ইসানে বউ করব, কিন্তু সেটা তো আর কখনোই সম্ভব না। ইসা তখন বলে ওঠে, আম্মু, ভাইয়ার মনের অবস্থাটার কথা ভেবেছো? ভাইয়া কিভাবে থাকবে, কি করে ভুলবে ওকে? ইসানে আম্মু তখন বলে ওঠে, জানি না রে মা, তবে ইহিতা, আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। চিন্তা করিস না মা, দেখবি সব ঠিক হয়ে যাবে। ইহিতাও তখন বলে ওঠে, হুম। ইসানে আম্মু তখন বলে ওঠে আবার, আচ্ছা মিষ্টির, বলতে গিয়েও থেমে যায় উনি। তারপর নিজেকে সামনে নিয়ে বলে ওঠেন, ফার্সিয়া এখনো ঘুম ভাঙেনি? ইশিতা তখন বলে ওঠে, না মনে হয়। ইসানে আম্মু আবার বলে ওঠে, আচ্ছা শানভীর কাছে যা, ওকে সময় দে, মেয়েটার একা একা ভালো লাগবে না। ইসরার পাশে হেডবোর্ডে হেলান দিয়ে বসে বসে ফোন স্ক্রল করছিল শিয়ান। হঠাৎই ইসরার ঘুম ভাঙে। আড়মোড়া ভেঙে পাশ ফিরতে শিয়ানকে দেখেই চেঁচিয়ে ওঠে ইসরা। ইসরা চেঁচিয়ে বলতে থাকে, আন্টি, ইসরা তোমরা কোথায়? এই ছেলেটা আমার বিছানা কি করছে? ইসরা এমন কাণ্ডে অবাক হয়ে যায় শিয়ান। তাড়াতাড়ি করে ইসরার মুখ চেপে ধরে চোখে চোখ রেখেই বলে ওঠে, এভাবে চেঁচাচ্ছ কেন ফার্সিয়া? আমি তো অন্য কেউ না, তোমার শিয়ান। ভালো করে সিয়ানের চেহারাটা দেখার পর সঙ্গে ফার্সিয়া শব্দটা কানে যেতে ইসরার মাথাটা কেমন ঝিমঝিম করে ওঠে। ওর মনে হচ্ছে এই মানুষটা ওর খুব চেনা, খুব কাছের। সিয়ানের স্পর্শ ওর খুব কাছের মনে হয়, সঙ্গে ফার্সিয়া নামটাও, যেন এই নামটা আগেও বহুবার কোথাও শুনে গেছে। মুখ থেকে সিয়ানের হাত ছাড়িয়ে বলতে থাকে ইসরা, আপনি, আপনি? সিয়ান তখন বলে ওঠে, তুমি আমায় চিনতে পারছো না ফার্সিয়া? ভালো করে দেখো,
আমি তোমার শিয়ান। ফার্সিয়া। ইসরা মাথা চেপে ধরে। কিচ্ছু মনে হচ্ছে না ওর। শিয়ান ইসরা গালে হাত রেখে আবারও বলতে থাকে, ফার্সিয়া, এই ফার্সিয়া, দেখো আমার দিকে, ভালো করে দেখো। ইসরা মাথা চেপে ধরে, চোখ কিছু মনে করার চেষ্টা করতে থাকে। মেমোরিতে প্রেশার দিতে ও আবারও সেন্সলেস হয়ে শিয়ানের বুকেই ঢলে পড়ে। আর শিয়ান দুহাতেই আগলে নেয় ইসরাকে। ওদের কথা শুনতে পেয়ে সানভীর দৌড়ে রুমের ভেতর আসে। পেছন পেছন ঈশিতা আর শেনা বেগমও আসে। তানভীর দৌড়ে এসে ইসরার পাশে বসে বলল, ভাইয়া, ভাবির কি হয়েছে? কি করে হলো এমন? বলে ইসরাকে নর্মালি চেক আপ করতে থাকে তানভী। শেনা বেগমও চিন্তিত কণ্ঠে বলে ওঠে, কি রে সিয়ান, ফার্সিয়ার এই অবস্থা হলো কি করে? সিয়ান তখন বলে ওঠে, ও আমাকে দেখে চিনতে পারছে না আন্টি। ওর কিছুতেই কিছু মনে পড়ছে না, আর সেই জন্যই জোর করে মনে করতে গিয়ে ও সেন্সলেস হয়ে গেছে। শেনা বেগম তৎক্ষণাৎ দেয়াল ঘড়ির দিকে তাকায়। রাত প্রায় 11:30 বাজে। উনি ঈশিতাকে বলে ওঠে, ঈশিতা, তোর ভাইকে কল দে তো, তাড়াতাড়ি বাসায় আসতে বল, এতক্ষণে তো অবসর শেষ হয়ে যাওয়ার কথা। ঈশিতাও সাথে সাথে ফোন করে। দুবার রিং হতেই ঈশান রিসিভ করে থমথমে গলায় বলে ওঠে, কি হয়েছে বল। ঈশিতা তখন বলে ওঠে, ভাইয়া, তাড়াতাড়ি বাড়িতে এসো, ইসরা আপু আবারও জ্ঞান হারিয়ে ফেলেছে। ঈশান এবার চিন্তিত স্বরে বলে ওঠে, কি বলছিস কি তুই, কি করে হলো? প্রত্যুত্তরে ঈশিতা বলে ওঠে, সব কিছু পরে বলছি, তুমি তাড়াতাড়ি বাসায় এসো ভাইয়া। ঈশান তখন বলে ওঠে, আসছি আমি। বলে দ্রুত ডাইভ করা শুরু করে ঈশান। বেডে শুয়ে আছে ইসরা। ওর এক পাশে বসে ওকে চেক আপ করছে ঈশান, আর অন্য পাশে ওর হাত ধরে বসে আছে সিয়ান। সঙ্গে শেনা বেগম, সানভী, ঈশিতা সবাই উপস্থিত আছে। ইথান বলে উঠল, আবারও প্রেশার পড়েছিল ওর ব্রেনে, সেই জন্যই এমন হয়েছে। এর আগেও কয়েকবার এই কারণে এমন হয়েছিল। তারপর শিয়ানকে উদ্দেশ্য করে বলল ইথান, ওকে কিছু মনে করার জন্য বেশি প্রেশার দিস না, আর ওর খেয়াল রাখিস। বলে আর এক মুহূর্ত এই রুমে না থেকেই উড়ে চলে গেল ইথান। সোজা এসে নিজের রুমের দরজা অফ করে ফ্রেশ হতে চলে গেল সে। শেনা বেগম, ঈশিতা আর সানভীকে ডিনারের জন্য ডাইনিংয়ে ডাকলেন। ওরাও এসে চেয়ার টেনে বসল। শেনা বেগম শিয়ানের জন্য খাবার বেড়ে নিয়ে রুমে এলেন। ঈশিতা আর সানভীর জন্য খাবার বাড়তে বাড়তে এর মধ্যে অলরেডি কয়েকবার ঈশানকেও ডেকেছেন তিনি, কিন্তু ঈশান এখনো ডাইনিং টেবিলে আসেনি। শেনা বেগম তখন ঈশিতাকে বলল, কতক্ষণ ধরে তোর ভাইকে ডাকছি, দেখ তো গিয়ে কি হয়েছে, এখনো আসলো না কেন ও? ঈশিতা তখন উঠে ঈশানের রুমের দরজার সামনে বেশ কয়েকবার ডাকাডাকি করলো, কিন্তু ভেতর থেকে কোনো রেসপন্স নেই। এবার ঈশিতা একটু ঘাবড়ে গেল, জোরে জোরে দরজা আঘাত করতে লাগলো। কিছুক্ষণ বাদে ঈশান দরজা খুলে দিয়ে ব্যালকনির দিকে চলে গেল। ঈশিতা বুঝতে পারলো ভাইয়ের মন খারাপের ব্যাপারটা, তাই কোনো কথা না বলে রুমে ঢুকে দরজাটা আটকে ভাইয়ের পেছন পেছন ব্যালকনিতে চলে গেল। ব্যালকনিতে দাঁড়িয়ে ওই দূর আকাশের দিকে তাকিয়ে আছে ঈশান। চোখ থেকে অশ্রুকণা ঝরছে তার। ঈশিতা গিয়ে পিঠে হাত রাখতেই আচমকাই ঈশান ঈশিতাকে চাপড়ে জড়িয়ে ধরল। ভাইয়ের এমন কাণ্ডে কিছুটা অবাক হয়ে গেল ঈশিতা। পরক্ষণে নিজেকে সামলে নিয়ে বলে উঠল, ভাইয়া, তুমি কাঁদছো? ঈশান কন্দনরত কণ্ঠে বলল তখন, আমি মিষ্টিকে বলবো কি করে বল না, এই 1.5 মাসে ওকে ভীষণ ভালোবেসেছি, বিশ্বাস কর। ও আমার জীবনে প্রথম ভালোবাসা। এই প্রথম জীবনে কোনো মেয়েকে ভালোবেসেছিলাম আমি। মিষ্টি আর মিষ্টির ওই মায়াবী চেহারা আমাকে পাগল করে তুলেছিল, ভালোবাসতে বাধ্য করেছিল। কিন্তু দেখ, আমার ভাগ্যটাই খারাপ, চাইলেও ভালোবাসা মানুষটাকে কাছে পাবো না। কখনো ভাবতে পারিনি জানিস, মিষ্টি যে ফার্সিয়া হবে। যদি আগেই জানতাম মিষ্টি ফার্সিয়া, তাহলে প্রথমেই আমি শিয়ানকে ফোন করে ওর ভালোবাসা ওর হাতেই তুলে দিতাম। কিন্তু এখন ওর সাথে শিয়ানকে আমার সহ্য হচ্ছে না। আমি ওর সাথে কিছুতেই শিয়ানকে মেনে নিতে পারছি না। বিশ্বাস কর, কিছুতেই একসাথে ওদেরকে দেখতে পাচ্ছি না আমি। কথাগুলো বলে ঈশান ঈশিতাকে ছেড়ে এবার চোখ মুছে বলল, কিন্তু আমি অত বড় বিশ্বাসঘাতক নই যে শিয়ানের ভালোবাসাকে জোর করে নিজের করব। আমি এমনটা করতে পারবো না। শিয়ানের ভালোবাসা আমি ওর হাতেই তুলে দেব। আমার পক্ষে সম্ভব না নিজের বেস্ট ফ্রেন্ডের ভালোবাসাকে এভাবে অন্যায়ভাবে নিজের করে নেওয়া। বহু কষ্টে বহু ঝামেলার পর শিয়ান ওর ভালোবাসাকে নিজের করে পেয়েছিল। তারপর যাও সব কিছুর পর বিয়ে করলো, কিন্তু ভাগ্যের কি পরিণতি, বিয়ের দিনই দুজনকে আলাদা হতে হলো। পুরোটা 1.5 মাস দুজন দুজনকে থেকে দূরে ছিল, কিন্তু তাই বলে আমি তো ফার্সিয়ার স্মৃতি হারানোর সুযোগ নিয়ে ওকে অন্যায়ভাবে বিয়ে করতে পারি না, পারবো না। আমি আমার বন্ধুকে ঠকাতে, আমার ভাইকে ঠকাতে
কিন্তু ওকে ভুলাও যে আমার পক্ষে কষ্ট হয়ে যাবে রে। কি করে ভুলবো আমি বলতো? কি দোষ করেছিলাম আমি বল না, যে উপরওয়ালা আমাকে এখন এমন একটা শাস্তি দিচ্ছে, এত কষ্ট পেতে হচ্ছে। ঈশিতা ঈশানকে সান্ত্বনা দিয়ে বলল, ভাইয়া যত যাই হোক নিজেকে ভেঙে পড়তে দিস না। শক্ত করো নিজেকে, নিজের মনকে শক্ত করো। আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন। আল্লাহকে বিশ্বাস করো তুমি। ঈশান উপর নিচে মাথা নাড়ল। ঈশিতা তখন বলল, তাহলে এটাও মনে রেখো, আল্লাহ তোমার জন্য আরো ভালো কাউকে রেখেছেন। আরো ভালো কাউকে তুমি ডিজার্ভ করো। ঈশান তখন বলল, কিন্তু ঈশিতা আমার প্রথম ভালোবাসা, প্রথম অনুভূতি ভুলে যাওয়া কি এতটাই সহজ? ওদের একসাথে দেখলেই তো আমার বুকের ভেতর কেমন চিনচিনে ব্যথা অনুভূতি হয়। কিছুতেই কেন যেন দুজনকে একসাথে দেখলে আমার খুব কষ্টে বুকটা ফেটে যায়। ঈশিতা তখন বলে ওঠে, ধৈর্য ধরো ভাইয়া, তোমার জীবনে আরো ভালো কেউ তোমার জন্য অপেক্ষা করছে। তাছাড়া ওরা দুজন দুজনকে ভালোবাসে। ধরো শিয়ান ভাইয়া এখন না আসতো ইসরা আপুর খোঁজে, কিন্তু যদি তোমাদের বিয়ে হয়ে যেত, এখন ইসরা আপু যদিও মেনে নিত, কিন্তু যখন ইসরা আপু স্মৃতি ফিরত, তখন কি ও তোমাকে মেনে নিতে পারতো? পারতো না। তখন তিনজনের জীবনটাই নষ্ট হয়ে যেত, তোমরা কেউ ভালো থাকতে পারতে না। খানিক থেমে আবারও বলে উঠল ঈশিতা, আল্লাহ নিশ্চয়ই তোমার জন্য এমন কাউকে রেখেছেন যে তোমাকে অনেক বেশি ভালোবাসবে। তাই মন খারাপ করো না ভাইয়া, ধৈর্য ধরো, দেখবে সব ঠিক হয়ে যাবে। ইঠানো দীর্ঘশ্বাস ফেলে তখন জবাব দেয়, ঈশিতা তখন বলে ওঠে, এখন এই সব ব্যাপার বাদ দিয়ে চলো তো ডিনার করবে, চলো। ঈশান তখন বলে ওঠে, চল। ঈশিতার সাথে ডাইনিং টেবিলে এসে বসে ঈশান। ঈশানের এক পাশে ঈশিতা আর আরেক পাশে সেইনা বেগম বসেছে, আর ঈশিতার পাশে শানভি বসেছে। খাবার খাওয়ার সময় বেশ কয়েকবার শানভি ঈশানের দিকে আর চোখে তাকিয়েছে। এই ব্যাপারটা কার নজরে না পড়লেও ঈশিতার নজর ঠিকই পড়েছে। ঈশানের দৃষ্টি খাবার প্লেটে, চুপচাপ সে খাবার খাচ্ছে। ডাইনিং টেবিলে নীরবতা, কেউ কোনো কথা বলছে না, সবাই যে যার মতো খাবার খাচ্ছে। ঈশান তাড়াতাড়ি করে খেয়ে উঠে গেল। ঈশান উঠে যেতেই শানভিও উঠে গেল। রেনা বেগম শানভিকে তখন ডাক দিয়ে বলে ওঠেন,